हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट যেটা আমরা ফুড এসআই ডব্লিউবিপিএসসি ফুড এসআই 2024 যে ম্যাথ সলিউশনটা শুরু করেছিলাম সেখানে পার্ট 1 এর প্রথম যে ভিডিওটা করেছিলাম ওখানে আমি টোটাল 17টা কোশ্চেন সলিউশন করে দিয়েছি, ঠিক আছে। তো আজকে আমি তারপর থেকে শুরু করব। আমি বলেছিলাম যে টোটাল প্রত্যেকটা সেশনে মোট 50টি করে ম্যাথ আছে, তাহলে 50টা ম্যাথকে আমি 17 + 17 + 16 বা একটু এদিক ওদিক হতে পারে, টোটাল আমি 3টে পার্টের মধ্যে কমপ্লিট করে দেবো, ওকে, একটা সেশনকে। তো আজকে আমি সেকেন্ড পার্ট 2টা শুরু করছি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল 18 আগে আমরা কমপ্লিট করেছিলাম 17, টোটাল 17টা, আজকে হচ্ছে 18 থেকে শুরু হবে, ঠিক আছে। 18/31টা কি বলেছিলাম যে টেক্সট বুকলেট সিরিজ ক্যাপিটাল এ, যেটা ধরো অর্থাৎ যে কোশ্চেন পেপারটা আমাদের এক্সাম হয়েছিল পিএসসি যেটা আপলোড করেছে ওদের ওয়েবসাইটে, ওখানে দাগ নাম্বার হচ্ছে 31, ওকে। তো চলো ওখানে কি বলেছে দেখা যাক। বলেছে একজন মানুষ, প্রথম যেটা কোশ্চেন নাম্বার 31, একজন মানুষ প্রথম দিনে 1 কিমি, দ্বিতীয় দিনে 2 কিমি এবং তৃতীয় দিনে 3 কিমি এইভাবে হেঁটে যান। ধরো একজন মানুষ, ধরো আমি প্রথম দিন 1 কিমি হাঁটলাম, তারপরে আমি 2 কিমি হেঁটেছি, পরের দিন 3 কিমি, তারপরে 4 কিমি, এইভাবে আমি হেঁটে যাই, মানে যত দিন যাচ্ছে 1 কিমি করে বাড়ছে, ঠিক আছে। তো এবার বলেছে তাহলে লোকটি 10 দিনে মোট কত কিমি দূরত্ব অতিক্রম করবে। তাহলে 10 দিনে মানে কি, সে 10 দিন 10 যে দশমতম যে দিনটা সেদিনে সে কত কিলোমিটার হাঁটবে না 10 কিলোমিটার হাঁটবে। তাহলে এগুলো সবগুলো যোগ হবে 1 + 2 + 3 + 4 + ... এইভাবে চলতে থাকবে, প্লাস কি হবে 10 হবে, সরি 10 না করে এখানে আরেকটা সংখ্যা ঢুকিয়ে দিতে পারি, +9 + 10। তার মানে কোশ্চেনটা এইভাবেও বলা যেতে পারতো যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল, ওটা হচ্ছে এটাই, এবং ওটাকে না বলে একটু ঘুরিয়ে বলেছি যে একজন মানুষ প্রথম দিন 1 কিমি, দ্বিতীয় দিন 2 কিমি, তৃতীয় দিন 3 কিমি তিনি পথ হেঁটে যাচ্ছেন। তাহলে ওই মানুষটি প্রথম 10 দিনে কত কিলোমিটার পথ অতিক্রান্ত করবেন। তার মানে ঘুরে ফিরে আমাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কি করতে বলেছে, যোগ করতে বলেছে, ক্লিয়ার। এটা অনেকভাবে হয়, একটাই ফর্মুলা আছে, n × n+1/2, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে এটাই। তাহলে এখানে n এর ভ্যালু কোনটা, 10টা, তাহলে n এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ টার্ম, কতগুলো টার্ম আছে এখানে, টোটাল পদ সংখ্যা হচ্ছে 10টা পদ সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে n এর ভ্যালু 10, তাহলে এটাকে ভ্যালু বসালে হবে 10 × 11/2, তার মানে 55। এটার অ্যান্সার হবে ওই মানুষটি প্রথম 10 দিনে তিনি 55 কিলোমিটার পথ অতিক্রান্ত করেছেন, ওকে। এইটা একটা গেল। শর্টকাট মনে রাখার জন্য যদি দেখো লাস্ট টার্ম কি আছে, 10 আছে, তাহলে এর অর্ধেক কত হচ্ছে, 10 এর অর্ধেক 5 ইন্টু এর লাস্ট যে সংখ্যাটা থাকবে তার মানে যেটা লাস্ট সংখ্যাটা তার সাথে 1 যোগ করো, তাহলে এটার সাথে 1 যোগ করো মানে 11, তাহলে 11 × 5 = 55, এভাবেও করা যায়। তো এটা অনেক সময় হয় না, ওটা পরে আমি কোনোদিন ডিটেলসে বলে দেবো, ঠিক আছে, যে এগুলো কেন হয়, কখন হয় না, সেগুলো বলা যাবে। তো একটু মোটামুটি মনে রাখবে, ফর্মুলা হচ্ছে যদি সংখ্যাটা 1 থেকে শুরু হয়, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলেছি কিন্তু, তার মানে সংখ্যাটা যদি আমাদের 1 থেকে শুরু হয় বা 2 থেকে, ঠিক আছে, এগুলো অনেক রুল আছে, ওগুলো আলাদা একটা ভিডিও করে পরে বলে দেবো। তো সেক্ষেত্রে শুধু মনে রাখবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ফর্মুলা হচ্ছে n × n+1/2, ওকে। চলো নেক্সট। (33) 19/33 এটা মান নির্ণয় করতে বলেছে, ওকে। কি দেওয়া আছে দেখি, আগে ম্যাথটা তুলে দিচ্ছি আমি। 243/n/5 ইন্টু 3^2n + 1/9^n ইন্টু 3^n-1, ওকে। ওকে, অপশনগুলো দেওয়া আছে কি কি। প্রথম অপশন আছে অ্যান্সার 9, তারপর আছে 3^n, তারপর আছে 3^n-1, তারপর আছে 27, এটা দেওয়া আছে, ওকে। আগে শর্টকাটটা বলে দিই। ধরো তুমি n এর ভ্যালু 0 পুট করে দাও, উপরে যেটা দেওয়া আছে n এর ভ্যালু 0 পুট করে দাও, দেখবে ইজিলি হয়ে যাবে। তাহলে 0 মানে কি, 0/5, 0/5 মানে 0। কোন সংখ্যা, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত হয়ে যাবে, 1। তাহলে 1 ইন্টু ওই সংখ্যাটা মানে এটাই, তাহলে 1 এর কোনো ভ্যালু নেই, দ্যাট মিন্স এটাই ভ্যানিশ হয়ে গেল। এবার এখানে চলে আসে 0, 2 × 0 মানে 0, +1 মানে 1, তাহলে 3^1 মানে উপরে হচ্ছে 3,
উপরে শুধু 3 পড়ে থাকবে। নিচে দেখো 9 টু দি পাওয়ার 0, n এর ভ্যালু 0 মানে 9 টু দি পাওয়ার 0। আমি বলেছিলাম কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কত হবে 1, তাহলে 1 ইনটু এটা মানে এই সংখ্যাটাই। এখন হচ্ছে n এর ভ্যালু 0 মানে 0 মাইনাস 1 মানে -1, তার মানে নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার -1। এই যে 3 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 এর 3, এই 3টা কোথায় চলে যাবে, এর সাথে মাল্টিপ্লাই হবে, তার মানে 3 3 যা 9, তাহলে অ্যানসার কত হবে আমার 9 হবে। জাস্ট ইজিলি কি করে বের করলাম না, এনটাকে আমি ভ্যানিশ করে দিলাম, দ্যাট মিন্স এন এর ভ্যালু আমি 0 বসিয়ে দিলাম। যদি আমরা না করি তাও করা যাবে, দেখবে 0 যদি না বসাই তাহলে দেখবে ওটা 9 আসবে। অ্যানসারটা কি করে হচ্ছে বলে দিচ্ছি, দেখো एक्चुअली 243 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5। কেন 3 পাওয়ারে লিখলাম আমি, কেন 3 পাওয়ারে লিখলাম, কারণ প্রত্যেকটা নাম্বার দেখো 3 আছে, এটাও 9 টাকেও 3 তে নিয়ে যাব। 9 মানে কত, 9 মানে হচ্ছে 3 স্কয়ার, আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243। এরকম একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 ইনটু পাওয়ার যেরকম আছে লিখো n/5 ইনটু এটা যেরকম আছে থাক 3 টু দি পাওয়ার 2n + 1, নিচেরটা হচ্ছে কত আছে 9 মানে হচ্ছে 3 স্কয়ার ইনটু n ইনটু 3 টু দি পাওয়ার n-1। ওকে, এবারে এটা সূচকের নিয়ম, এটাকে বেস বলা হয়, নিচে যেটা থাকে এটাকে বেস বলা হয়, এটাকে পাওয়ার বলা হয় বা নিধান বলা হয়, ঠিক আছে। তো কোনো একটা বেসে যদি পরপর দুটো পাওয়ার থাকে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, দ্যাট মিন্স 3 ইনটু লিখতে পারি 5 ইনটু n/5 ইনটু 3 ইনটু 2n + 1 বাই নিচে 3 ইনটু এটাও মাল্টিপ্লাই হবে 2 ইনটু n মানে 2n হবে ইনটু 3 টু দি পাওয়ার n-1। তো এখানে দেখো উপরে একটা 5 নিচে 5 কেটে গেল, তার মানে পড়ে থাকবে আমার কি 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার 2n + 1 বাই, দেখো বেস যদি একই হয় এবং ওই সংখ্যাগুলো যদি গুণে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 2n + n-1 হয়েছে। এদিকে লিখছি সেম ব্যাপার, বেস একই গুণে আছে তার মানে যোগ হবে 3 টু দি পাওয়ার n + 2n + 1 বাই নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 3n-1। ওকে, একটু মুছে দিচ্ছি উপরের দিকে। তার মানে আমার আলটিমেট কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 3n + 1, আর উপরেরটা নিচে গেলে কি আছে, ভাগ আছে, বেস একই, ভাগে যদি বেস একই থাকে গুণ থাকা মানে পাওয়ার যোগ হবে, আর যদি বেস একই থাকে ভাগ থাকা মানে পাওয়ারটা বিয়োগ হবে। কোথা থেকে বিয়োগ হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে উপরের পাওয়ার কি আছে n + 2n মানে 3n + 1 লিখেছি, মাইনাস এটা বিয়োগ হবে 3n, যেহেতু মাইনাস দিয়েছি বিয়োগ হচ্ছে তাই সাইনটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হয়েছে, মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। এটা হচ্ছে দাঁড়ালো, তার মানে 3n কেটে গেল, কি দাঁড়াচ্ছে 3, 1 + 1 মানে 2, 3 স্কয়ার মানে 9। দেখো এভাবে করলাম, একটু বড় হলো কিন্তু অ্যান্সার সেই 9 আসবে। তো বেসিক্যালি এগুলোকে 0 পুট করে দিবে, 0 পুট করে দেখবে ইজিলি অ্যান্সারটা চলে আসে। ওকে, চলো নেক্সট। কি বলেছে নেক্সট, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে, সি এবং এ 20 দিনে করতে পারে, তাহলে এ একা ওই কাজটা কত দিনে করবে। ওকে, এটা কত দাগ নাম্বার 20/34, 20/34। কি বলেছে এ এবং বি, দ্যাট মিন্স এ প্লাস বি কত দিনে করে 12 দিনে, বি এবং সি 15 দিনে, বি এবং সি বলেছে কাজটা করে 15 দিনে, সি প্লাস এ কাজটা কত দিনে করে, আই থিঙ্ক 20 দিনে। ওকে, তাহলে এদের লসাগুটাই হচ্ছে মোট কাজ, এদের লসাগু কত হবে না 20 দিনে 60, আই থিঙ্ক 60 হবে লসাগু। তাহলে যদি লসাগু 60 হয় তাহলে এদের এফিসিয়েন্সি কি না এ প্লাস বি কোনো একটা কাজ 12 দিনে কমপ্লিট করে, তাহলে একদিনে কত করবে, তাহলে মোট কাজকে টোটাল নাম্বার অফ ডেজ দিয়ে ডিভাইড করব, দ্যাট মিন্স 12 × 5 = 60। এইটা হচ্ছে এফিসিয়েন্সি বেরোচ্ছে মানে কর্মদক্ষতা, দ্যাট মিন্স এ প্লাস বি একদিনে 12 ইউনিট কাজ করে। আমি আবার বলে দিচ্ছি ডিটেলসে, 15 × 4 = 60, 20 দিনে 60। এটা কি বের করলাম, তোমাকে বলেছে এ প্লাস বি কোন একটা কাজ 12 দিনে কমপ্লিট করে, বি প্লাস সি কাজটা 15 দিনে কমপ্লিট করে, সি প্লাস এ কাজটা 20 দিনে কমপ্লিট করে। দ্যাট মিন্স এইটা হচ্ছে নাম্বার অফ ডেজ। ওকে, যে টাইমে ওরা কাজটা কি করে কমপ্লিট করে দেয়।
তাহলে এদের লসাগুটাই হচ্ছে টোটাল কাজ, ওয়ার্ক যেটাকে বলা হয় টোটাল ওয়ার্ক। দ্যাট মিনস এদের লসাগু কত হলো 60। আমি ধরে নিলাম ওরা যে কাজটা করছে ওই কাজটা টোটাল 60 ইউনিটের। ওকে, এখন এই 60 ইউনিট কাজকে আমি যদি নাম্বার অফ ডেজ দিয়ে ডিভাইড করি তার মানে কি পাবো? কর্মদক্ষতা, দ্যাট মিনস এফিসিয়েন্সি পাবো। তার মানে হচ্ছে এ প্লাস বি ওই কাজটা একদিনে 5 ইউনিট করে, তবেই তো 12 দিনে 12 5 60 ইউনিট কমপ্লিট করে দিয়েছে, 5 ইউনিট করে করে। একইভাবে বি প্লাস সি করে 4 ইউনিট, সি প্লাস এ করে 3 ইউনিট। তাহলে আমাকে টোটাল ইউনিটটা বের করবো। টোটাল ইউনিট কত হচ্ছে? 5 4 9 9 3 12 ইউনিট। এটা কার টোটাল বেরাচ্ছে? না, টোটাল বেরাচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এর টোটাল এফিসিয়েন্সি বেরালো 12 ইউনিট। ধরো এ বি সি তিনজন পাবলিক, এরকম তিনজনের যদি দুগুণ মানে 6 জন হয়ে গেল, তাহলে 6 জনের একদিনের এফিসিয়েন্সি হচ্ছে 12 ইউনিট। আমি যদি 3 জনের এফিসিয়েন্সি বের করি তাহলে কত হবে? হাফ হয়ে যাবে, 6 ইউনিট 2 তে ভাগ করে যাব। এখন আমাকে এর বের করতে বলেছে, তার মানে আমি যদি কোনোভাবে ওই কাজটা কমপ্লিট করতে এর কতদিন সময় লাগবে সেটা বের করতে বলেছি। তার মানে টোটাল কাজকে আমি যদি পার্টিকুলার এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তার নাম্বার অফ ডেজ পাবো। এখন আমাকে এই ক্যালকুলেশন থেকে কোনোভাবে ক্যাপিটাল এর এফিসিয়েন্সি বের করে নিতে হবে। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি তিনজনের এফিসিয়েন্সি পেলাম 6। আবার দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বলে দেওয়া আছে? 4 বলে দেওয়া আছে। তাহলে এর ভ্যালু যদি 4 হয় তাহলে আমি বলতে পারি এর এফিসিয়েন্সি কত? 2। কি করে পেলাম? না 6 মাইনাস 4 করে দিলাম, 4টা এদিকে মাইনাস হয়ে গেল, 6 মাইনাস 4 2। তার মানে ক্যাপিটাল এ ওই কাজটা একদিনে 2 ইউনিট করে। যদি একদিনে 2 ইউনিট করে তাহলে টোটাল কাজ কত? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে তার কত সময় লাগবে? 30 দিন সময় লাগবে। কার? না ক্যাপিটাল এর ওই কাজটা করতে 30 দিন সময় লাগবে। ক্লিয়ার? বোঝা গেল? খুব সিম্পল। এ প্লাস বি বলেছে কোনো একটা কাজ 12 দিনে করে, বি প্লাস সি বলেছে 15 দিনে করে, সি প্লাস এ বলেছে 20 দিনে করে। তাহলে আমি মোট কাজ লসাগু করে 60 ইউনিট ধরে নিলাম। যদি মোট কাজ লসাগু ধরে 60 ইউনিট ধরলাম তাহলে এদের এফিসিয়েন্সি বের করলাম ভাগ করে, টোটাল এফিসিয়েন্সি 12 ইউনিট। এটা কার হচ্ছে? না 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তার মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 6। আবার বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত দেওয়া আছে? 4 বের করে দিয়েছি। তাহলে 4 হলে মাইনাস করলে কি পাবো? এর এফিসিয়েন্সি 2। তার মানে এ কর্মদক্ষতা কত পেলাম? 2 পেলাম। তাহলে টোটাল ওয়ার্ককে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30 দিন। তার মানে ওই কাজটা যদি এ একা করে তাহলে তার 30 দিন সময় লাগবে। ওকে, চলো নেক্সট। কি বলেছে? পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি একটু স্পিডে হাঁটে কিউ এর থেকে। ওকে, ঠিক আছে। পি এবং কিউ উভয় 24 কিমি হাঁটে, উভয় 24 কিমি হাঁটে। তাদের গতির যোগফল, তাদের যে হাঁটার যে স্পিডটা, গতির যোগফল দেওয়া আছে 7 কিমি পার ঘন্টা, এবং তাদের নেওয়া সময়ের যোগফল বলে দিয়েছে 24 ঘন্টা। তাহলে পি এর গতি কত? দ্যাট মিনস আমি পি এর গতি স্পিডটা ধরে নিচ্ছি পি, আর কিউ এর স্পিড ধরে নিচ্ছি কিউ। তাহলে এদের গতির যোগফল কত বলে দিয়েছে? 7 কিমি পার আওয়ার। তাহলে পি এর গতি প্লাস কিউ এর গতি দুটো যোগফল যেহেতু বলে দিয়েছে, তাদের গতির যোগফল বলেছে এত, এবং তাদের নেওয়া সময়ের যোগফল বলেছে। সময় কি করে পাবো? অ্যাকচুয়ালি আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ডি ইকুয়াল টু এস টি। দ্যাট মিনস টাইমটা কি করে পাবো? না ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করবো। ডিস্টেন্স কত? না প্রত্যেকে 24 কিলোমিটার হেঁটেছে। তাহলে 24 বাই স্পিড, পি এর স্পিড তো পি, প্লাস 24 কিউ এর স্পিড কিউ সমান কত? তাদের সময়ের যোগফল কত বলে দিয়েছে? 14 বলেছে। তাহলে এই যে দুটো ইকুয়েশন আসলো, এটাকে সলভ করে পি এর ভ্যালুটা বের করতে হবে। এখানে পি এর গতিবেগ চাইছে, কোন সময় কিউ এর গতিবেগ চাইলে কিউটা বের করবো। ক্লিয়ার? তো কিভাবে করব দেখো। কিভাবে করব? অ্যাকচুয়ালি এটাকে অপশন টেস্ট করলে অনেকটা ইজি হয়, জলদি হয়ে যাবে, কিন্তু আমি টেকনিকটা বলছি কিভাবে করব। দেখো, অ্যাকচুয়ালি নাম্বার থেকে অধিকার দিয়ে দাও। এটাকে যদি আমি এ করি 1/p প্লাস 1/q সমান 14/24, 24টা কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম, ভাগ হয়ে যাবে। 14/24 মানে হচ্ছে 7 এর 12, 2 দিয়ে কাটাকাটি করলাম। ওকে,
ওকে, এটাকে লসাগু করলে কি হয়, পি কিউ হবে, উপরে হবে পি প্লাস কিউ, অ্যাকচুয়ালি কিউ প্লাস পি হবে, যেহেতু যোগ হচ্ছে তাই পিটাকে আমি আগে লিখলাম, সমান 7/12, তাই তো। এখন পি প্লাস কিউ এর ভ্যালু তো 7, পি প্লাস কিউ এর ভ্যালু তো 7, যেহেতু মিলে গেছে তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি পি কিউ এর ভ্যালু কত, পি কিউ এর ভ্যালু কত 12, তাহলে যোগ করলে 7 আর গুণ করলে 12, কোন দুটো সংখ্যা হয় বলতো, পি প্লাস কিউ যোগ করলে হয় 7 আর পি কিউ গুণ করলে হয় 12, কোন দুটো সংখ্যা হয় না 3 আর 4, এই যে দুটো সংখ্যা আছে, এটা জাস্ট ফর্মুলা আছে সেটাও ইউজ করে মাইনাসটা ইউজ করে বের করানো যায়, যেহেতু ছোট সংখ্যা 7 আর 12 তাই আমি ইজিলি বলতে পারি 3 আর 4, 3 4 12 আর 4 3 7, যোগ করলে 7 হয়। ওকে, তার মধ্যে কোনটা পি হবে না, পিটা বড়, এটা পি হবে, এটা কিউ হবে, কেন পি বলেছে পি এর গতিবেগটা কিউ এর থেকে বেশি, তার মানে অবভিয়াসলি বড় যে ভ্যালুটা সেটা পি এর আর এটা কিউ, তাহলে পি এর গতিবেগ কত 4 কিমি পার ঘন্টা বলতে পারি আমি। কিছু না, জাস্ট সিম্পল 24 টাকে কমন নিয়ে ওদিকে ভাগ করে কাটাকাটি করেছি, যেহেতু 7 আর উপরে লসাগু যোগ করলাম বাঁ দিকটা, পি প্লাস কিউ হয়ে গেল, পি প্লাস কিউ এখানে হচ্ছে 7, এটাকে যদি ভালো করে লিখি এটা হচ্ছে 7/12, যেহেতু উপরের সাথে মিলে গেছে 7 এর ভ্যালুটা, তাই আমি ডাইরেক্ট বলতে পারি নিচের ভ্যালুটা কি হবে, এটাই হবে, পি কিউ এর ভ্যালুটা 12 হবে। ওকে, নেক্সট, কি বলেছে 15টি সংখ্যার গড় 7, টোটাল 15টা সংখ্যা আছে, 15টি সংখ্যার গড় বলেছে 7, এদের মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় বলেছে 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় বলেছে 9.5। ধরো এখানে টোটাল এরকম করে 3 4, ধরো এটা হচ্ছে 8 নম্বর সংখ্যা, এরকম 15টা সংখ্যা আছে, ঠিক আছে। তো প্রথম 8টি ধরে নিলাম আমি, এই যে এইটা, এই ডট ডট দিয়েছি যেহেতু আর মাঝখানে টানিনি ওই জন্য ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম 8টি সংখ্যা যার গড় বলেছে 6.5, তাহলে যোগফল করলে কত হবে 8 × 6.5, প্রথম 8টা, আর লাস্ট 8টা মানে সেই আবার এই সংখ্যাটাকে আবার ধরতে হবে, এইটার গড় বলে দিচ্ছে কত 9.5, তাহলে 8 × 9.5 শেষ 8টি। তার মানে একটা জিনিস দেখো, প্রথম 8টি সংখ্যার যোগফল আমি বের করলাম এইটা, লাস্ট 8টি সংখ্যার যোগফল বের করলাম, যদি টোটালটা বের করে দিই তাহলে কি হবে বলতো, যেহেতু 8 আর 8 কমন আছে আমি 8টাকে মাল্টিপ্লাই মানে কমন নিতে পারি, 8 × 6.5 প্লাস 9.5 করতে পারি, জাস্ট কমন নিয়ে নিলাম, তার মানে আমার কি দাঁড়াচ্ছে 8 × 16 নাকি, হ্যাঁ 8 × 16 এটা দাঁড়াচ্ছে প্রথম 8টি এবং শেষ 8টি সংখ্যার যোগফল। এখানে একটু ভালো করে দেখো তো, এই 8 নম্বর যে সংখ্যাটা এইটাকে ডবল কাউন্ট করা হচ্ছে, প্রথম 8টির মধ্যেও সে আছে, লাস্ট 8টি সংখ্যার মধ্যেও ওই সংখ্যাটা আছে, তার মানে ওই সংখ্যাটাকে দুবার যোগ করা হচ্ছে। তাহলে এবং যে সংখ্যাটাকে দুবার যোগ করা হবে না কোশ্চেন দেখবো ওটাই চাইবে, দেখবে কোশ্চেন কি চেয়েছে, তাহলে মাঝের সংখ্যাটি হলো, মাঝের সংখ্যা মানে যেহেতু 15টা সংখ্যা তাহলে মাঝের সংখ্যা হচ্ছে এদিকে 7 এদিকে 7, 7 7 14 চলে গেল, মাঝখানে একটা 8 নম্বর সংখ্যা, এটা হচ্ছে মাঝের সংখ্যা, এর ডান দিকেও 7টা আছে বাঁ দিকেও 7টা আছে, ঠিক আছে। এই মাঝের সংখ্যা চাইছে এখানে, অনেক সময় বলা থাকে, তাহলে এই তাহলে কি বলেছে অনেক সময় থাকে যে মাঝের সংখ্যা বা অনেক সময় বলে 8তম সংখ্যাটি কত, মানে 8 নাম্বার যে সংখ্যাটা তার ভ্যালু কত, ওটাই, ঠিক আছে। তো এই যে পুরো যোগফল বের করলাম, সেখান থেকে আবার কি বলে দিয়েছে, প্রথমে বলেছে 15টি সংখ্যার গড়, তার মানে 15টা সংখ্যার গড়, এখান থেকে যদি আমি 15টি সংখ্যার যোগফল যদি মাইনাস করে দিই তার মানে পুরো সংখ্যাটা একবার মাইনাস হয়ে যাবে, ওই যে 8 নম্বর সংখ্যাটাকে দুবার ধরেছিলাম না সেটার একটা মাইনাস হয়ে যাবে আর একটা পড়ে থাকবে, যেটাই পড়ে থাকবে ওটাই হচ্ছে 8 সংখ্যার ভ্যালু, ওটাই হচ্ছে ওর মান, ক্লিয়ার। তাহলে এটা মাইনাস করব, তো এবারে দেখো কি করব, গুণটা একটু ভালো করে দেখো, এর থেকে এটা 1 কম আছে, এর থেকে এটা 1 বেশি আছে, ঠিক আছে। তো কিভাবে করবো এটাকে একটু বলো, এক্ষেত্রে হয় এই গুণটা জাস্ট করার আগে আমি তোমাকে বলে দিই একটু, ধরো 2 × 4 মাইনাস
3 ইন্টু না 24 করবো না, 7 করছি, তাহলে 2 ইন্টু 7, 2 এর থেকে বড়, 7 এর থেকে 6, এটা কমন নিলাম, 3 ইন্টু 7 করলাম, তাই তো? ওকে, এটা করে দেখি, তাহলে 14 মাইনাস 18, এই ক্ষেত্রে আসছে অ্যান্সার মাইনাস আসছে, -4। এক্ষেত্রে অ্যান্সার কত আসছে? -4 আসছে। দেখো ডিফারেন্সটা সবসময় যে দেখো হুম 4 আর এদিকে এটা হচ্ছে 4 হচ্ছে, একটু মিলে যাচ্ছে, তাই তো? এক্ষেত্রে মিলে গেছে, 2 বেশি হচ্ছে, এটা 6 থেকে 1 বেশি হচ্ছে, থাক, এটা জাস্ট গুণ করলে অনেক সময় চলে আসে। আমি একটা জিনিস শর্টকাট দেখতে চাইছিলাম, এটা আসে কিনা, আসছে না। এক্ষেত্রে যেমন দেখো 8 আর 15 যোগ করলে কত হয়? 23, 16 আর 7 যোগ করলে 23, অ্যান্সারটা 23ই আসা উচিত। ওই প্রসেসে আমি একটা শর্টকাট বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছে না। ধরো 8 এর জায়গায় আমি দিলাম a ইন্টু c মাইনাস এক্ষেত্রে এরকম টার্মটা তো এটাকে a ধরলাম, তাহলে এর থেকে এটা মাইনাস a প্লাস 1 হচ্ছে, a প্লাস 1 না, দুটোই কম হচ্ছে, a মাইনাস 1 হচ্ছে। তাহলে এটা গুণ করলে হবে ac, আর এটা গুণ করলে হবে ac মাইনাস c প্লাস 1 মানে প্লাস c, মাইনাস প্লাস 1 প্লাস a, আর এটা হচ্ছে মাইনাস প্লাস -1, এই c কেটে গেল, পরে দেখো c প্লাস a, দ্যাট মিন্স 8 আর 16, 16 8 কত? 22, 22 প্লাস 16 8 24, 24 মাইনাস a। হ্যাঁ, অ্যাকচুয়ালি শর্টকাটটা এইভাবে হয়, বলে দিচ্ছি এটা যেহেতু এই জিনিসটাকে দেখে আমার মাথায় আসলো যে 8 এর থেকে একটা 1 কম আছে এদিকে, আর 16 থেকে 1 কম আছে, এটা দ্যাট মিন্স এটা হয় 8 প্লাস 16 মাইনাস 1, তাহলে অ্যান্সার কত হবে? 23, 24 মাইনাস 1 23। ওকে, 2-3টা জিনিস হয়, এই যে এক্ষেত্রে একটা মাইনাস হলো, অনেক সময় এটা প্লাস হতে পারে একটা, তখন সেটা নিজেকে বের করতে হবে, ঠিক আছে? আর না হলে পাতে কি করবে? জাস্ট সিম্পল গুণ করবে, এটা গুণ করবে দিয়ে বিয়োগ করবে। ওকে, চলো নেক্সট। এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট, এগুলোকেই বলা হয় শর্টকাট। তুমি কোনো একটা জিনিসকে নিয়ে যখন নিজে ভেবে কিছু একটা রিয়েলাইজ করবে, ইন জেনারেল সবার জন্য, আমি কি করে ইন জেনারেল করলাম? তাহলে এই সংখ্যাগুলোকে দেখো এ আর সি ধরে, এবিসি ধরে করলাম, করে একটা ফর্মুলায় আসলাম, দিয়ে সেটাকে এবারে একটু নিজে যদি মাথায় রাখতে পারি তাহলেই হলো। ওকে, এই জিনিসগুলো এইভাবেই শর্টকাটে তৈরি হয়। শর্টকাট তো অন্য কেউ আর তৈরি করেনি, সেই আমাদের মতন কেউ করতে করতে যখন পড়াশোনা করেছে বা যখন এক্সপেরিমেন্ট করেছে ধরো ম্যাথগুলো নিয়ে, তখনই ওরা শর্টকাট এভাবেই আসে, আর কিছু না। চলো নেক্সট কি বলেছে? 43, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? 43 দেওয়া আছে। কি আছে অপশনগুলো? 6/7, 5/6, নেক্সট 7/8, 7/8, দেন 4/5, 4/5। ওকে, এইগুলো দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মধ্যে বলেছে কোনগুলো বড়। তাহলে এই টাইপের কোশ্চেন যখন থাকবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে এদের ডিফারেন্সটা দেখো, সেম আছে না বেশি আছে। যদি সেম থাকে তাহলে একটা প্রসেস, আর যদি সেম না থাকে তখন একটা প্রসেস। যদি সেম থাকে তার মধ্যে যে সংখ্যাটা বড়, উপরে যেটা বড় সংখ্যা থাকবে, দেখো 6, 5, 7, 4, বড় কে 7, তার মানে এইটাই হচ্ছে আমাদের এই যে জড়িটা, এটাই হচ্ছে বড় সংখ্যা 7/8। বাকিগুলো যার যেটা হচ্ছে সব থেকে ছোট সেটা হচ্ছে ছোট সংখ্যা। এবারে ট্রাই করে দেখতে পারো, এটা 4/5 মানে কত? 0.8, এটা 0.8, বাট 8 এর থেকে অনেকটা 9-এর কাছাকাছি, ঠিক আছে? 9-এর কাছাকাছি, এটা হচ্ছে 70, তো পয়েন্ট মানে 70, আর 9 মানে 9-8-72, প্রায় 9-এর কাছাকাছি, 8.7, 8.8, 8.9 এর কাছাকাছি। দ্যাট মিনস এটাই বড় হবে। এটা 8/48, এটাও 0.8 সামথিং, এটা 7/8-56, এটাও 0.8 সামথিং, কিন্তু ওই যে
দশমিক সংখ্যাগুলোকে ট্রাই করে করে দেখবে যে কোনটা হয়। আমার কাছে যদি ক্যালকুলেটরটা এই মুহূর্তে হাতের কাছে যদি থাকতো আমি বলে দিতাম, ঠিক আছে। তো এগুলো দশমিক সংখ্যা আরও একটু ভাগ করে যাও, ভাগ করে গিয়ে দেখো যদি হয় তাহলে বলতে পারবো। আমি বলে দিচ্ছি, দেখবে কতগুলো আসবে এখানে। 6/7 তার মানে 8.8571 চারটে নিলাম, ওকে। 5/6 0.8333, 7/8 875, চারটে নিতে 0 করতে হবে একটা, আর 4/5 এটা তো 0.80 আসবে, আমি চারটের জন্য 0 করে দিলাম, ঠিক আছে। তো এবারে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা 85838780, তার মানে সেকেন্ড পজিশন, সেকেন্ড ডিজিট কে আছে 7 আছে, তার মানে ওটাই বড়। তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো, যদি ডিফারেন্স ওভার সেম হয়, বড় সংখ্যাটা উপরে যেটা থাকবে, মানে যে সংখ্যাগুলো বড়, এখানে দেখো 4 5 5 6 6 7 7 8, এই সংখ্যাগুলো বড়, তার মানে ওইটা ভগ্নাংশটা বড় হবে, আর যেটা সবচেয়ে ছোট ওই ভগ্নাংশটা কি হবে, ছোট হবে। ক্লিয়ার? এবারে যদি ডিফারেন্স আলাদা হয় সেক্ষেত্রে একটু আলাদা ব্যাপার আছে, সেগুলো আমি নেক্সট যখন আসবে বলে দেবো, তাহলে পরে যখন শর্টসগুলো যেগুলো বানাবো সেক্ষেত্রে দেখবে বলা থাকবে, ঠিক আছে। চলো নেক্সট। $44 24 তো, হ্যাঁ 24/44। অঙ্কটা শুনো আগে কি বলেছে, 3 বছরের জন্য 5% বার্ষিক হারে, 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, দ্যাট মিনস সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বের করতে বলেছে। কত টাকার? 8000 টাকা, উইথ রেসপেক্ট টু দ্য রেট অফ ইন্টারেস্ট 5% অ্যান্ড উইথ রেসপেক্ট টু টাইম 3 ইয়ার্স। ওকে, তো চলো এটা দুটো প্রসেস বের করা যায়। অ্যাকচুয়ালি দেখো দুটোই বলে দিচ্ছি আমি। ফার্স্ট অফ অল 5% মানে কত বলো তো? 1/20। 5% মানে 5/100 মানে হচ্ছে 1/20। দ্যাট মিনস 20 টাকার সুদ হচ্ছে কত? 1 টাকা। তাহলে সুদ আসল কত হচ্ছে? 21 টাকা। এই সুদ আর আসল এটাকেই বলা হচ্ছে চক্রবৃদ্ধি, যেখানে সুদ আর আসলটা থাকবে। ওকে, আর সরল সুদ যেখানে শুধুমাত্র আমি সুদ পাবো। সুদ আসল মানে ওটাও আসল আছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ মানে কি? যেখানে প্রথম বছর আমি সরল সুদের সুদ পেলাম, তারপর সুদের উপরে আবার সুদ পাচ্ছি, দ্যাট মিনস সুদ আসলটা ওখানে মিশে যাচ্ছে। পরের বছর সুদের আসলের সাথে মিশে সেই আসলের উপরে আমি আবার সুদ পাচ্ছি, দ্যাট মিনস ওই যে সুদ আসল যে ভাবটা ওইটা শুধুমাত্র চক্রবৃদ্ধিতে আমরা পাই। তাহলে এর যে দুটো বলেছে তো আমি বের করলাম, এটাকে শর্টকাটে কিভাবে করা যায় দেখো। 5% মানে হচ্ছে 1/20, তাহলে 20 টাকার 1 টাকা সুদ হলে টোটাল সুদ আসল মিলে কত হচ্ছে? 21 টাকা হচ্ছে। এখন যেহেতু 3 বছরে বলেছে, তাহলে আমি এর কিউব বের করব আর এর কিউব বের করব। এর কিউব তো 8000, আর এর কিউব কত হচ্ছে বলো তো? এর কিউব হচ্ছে 9200, 9261 আই থিঙ্ক মনে হচ্ছে, দেখি তো একটু। হ্যাঁ 9261। ওকে, এটা তো দেখো আমাদের আসলের সাথে মিলে গেল। তাহলে এটা যদি আসলের সাথে যদি মিলে যায়, তাহলে এটাই নিশ্চয়ই সুদ আসল মিলে আমার কি হয়েছে? যে 8000 টাকার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, এটাই হচ্ছে সুদ আসলটা মিলে চক্রবৃদ্ধি সুদ মিলে করে এত টাকা হয়েছে। তাহলে এটা যদি আমি মাইনাস করে দিই এখান থেকে, তাহলে যেটা পাবো সেটাই নিশ্চয়ই কি আমার সিএ। তাহলে মাইনাস করলে হবে 6 2 1। এই যে 1261 এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিএ নয় সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা আমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। আর সরল সুদটা কি করে পাবো? সরল সুদ কি বলেছে? PRT/100। তাহলে 8000 × 5 × 3/100, দুটো জিরো তো কেটে গেল, তার মানে 5 3 15, 15 8 কত হয়? 120, তার মানে 1200টা কি পেলাম? এসআই পেলাম। তাহলে এটা হচ্ছে 1261 আর এটা হচ্ছে 1200, তাহলে ডিফারেন্স কত? 61 টাকা। ডিফারেন্স কত পেলাম আমি? 61। এটা কি না, এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। ক্লিয়ার? বোঝা গেল? দেখো যেহেতু 5% বলেছিল, তাহলে আমি সেক্ষেত্রে কি করলাম? 5% সমান 1/20 করে দিলাম।
5% যদি 1/20 হয়, তার মানে আমি ধরছি যে 20 টাকা যদি আমার আসল হয়, সেক্ষেত্রে সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ আসল মিলে কত হচ্ছে? 21 টাকা। এই সুদ আসলটাকে আমি অনেকটা চক্রবৃদ্ধি সুদ ধরে নিচ্ছি, কারণ হচ্ছে কি, চক্রবৃদ্ধি সুদ যখনই 1 বছরের হয় সেটা শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট হয়, সরল সুদ হয়। পরের বছর থেকে কি হয়, ওই সরল সুদটা আসলের সাথে যোগ হয়ে কি হয়, টোটাল আসলটা হয়ে যায়। এবার ওই আসলের উপর আবার সুদ হচ্ছে, দ্যাট মিনস সুদের উপরে আমি সুদ পাচ্ছি, তাই তো? তাহলে এই যে 20টা যদি আসল হয়, এটাকে আমি কিউব বের করছি, যেহেতু 3 বছর বলেছে, দেখো 8000, আর ওটাই আমাদের আসল বলেছে। এক্ষেত্রে অনেকটাই লাকি যে আমরা নাম্বারটা মিলে গেছে। 21 কিউব যদি হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই 8000 টাকার সুদ আসলটা চক্রবৃদ্ধি সুদটা মিলে হচ্ছে এটা। তাহলে যদি মাইনাস করি, তাহলে শুধুমাত্র আমি এখানে সিম্পলি কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদটা পাবো, যে সে টোটাল চক্রবৃদ্ধি সুদের কত টাকা পেয়েছে, শুধুমাত্র সুদটা। তাহলে যোগ করলে আসলের সাথে সুদ আসল হয়ে গেল। আর এসআই তো বের করতে জানি আমরা PRT/100, এক্ষেত্রে এসআই বের করলাম 1200 টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, শুধুমাত্র সরল সুদ। এটা চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ, যোগ করে দিলাম, পার্থক্য পেয়ে গেলাম। এভাবে একটা করা যায়, যদি মিলে যায়, এটা যদি মিলে যায়, বারবার বলছি। আর যদি না মিলে বা আরেকটা প্রসেস আছে, ওকে, সেই প্রসেসটা দেখো শর্টকাট কিভাবে করা যায়। 8000 টাকা, তো এই 8000 টাকা যেহেতু 3 বছর বলেছে, তাহলে প্রথম বছরে কত 20% বলেছে, সরি 5% বলেছে। 5% মানে কত, 1/20। তাহলে 1/20 মানে এটা কত হবে বলতো, 400 টাকা। এটা হবে 400 টাকা, আর তৃতীয় বছরে পাবে 400 টাকা। ক্লিয়ার? এই দ্বিতীয় বছরে যেটা 400 টাকার উপর সে আবার 1/20, 1/20 মানে কত হচ্ছে 20 টাকা। এক্ষেত্রে এটাও পাবে কত, 20 টাকা। আর প্রথম থেকে দ্বিতীয় এখানেও 20 টাকা। এই সুদের উপরে আবার হবে একটা 20%, মানে কত, সরি 20% মানে হচ্ছে 5 নয় 1 হবে। ওকে, দেখো ঠিক বেরিয়েছে 3টা। এই যে পোর্শনটা যেটা আছে, এই যে পোর্শনটা, এইটা হচ্ছে সিআই মাইনাস এসআই। সিআইটাকে আগে লিখলাম কেন, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টটা সবসময় সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি হয়, যেহেতু সুদের উপর আমরা সুদ পাচ্ছি। তাহলে দেখো 20 + 20 + 20 60 + 1 মানে 61, ইজি ভাবে বেরিয়ে গেল। এটা একটা শর্টকাটে বের করা যায়, ঠিক আছে। 8000 টাকা 3 বছরে আমি বের করে নিলাম, যেহেতু 5% মানে 1/20, তাহলে 1/20 ইন্টু গুণ করে বের করলাম। প্রত্যেকটা এইভাবেই বের করা যায়, ছক যেভাবে করেছি ওই ছকটা করবে, মনে রাখবে। হ্যাঁ, এটা প্রথম বছরে 400 টাকা হয়েছিল, তারপর হচ্ছে 400 টাকা 400 টাকা, এটা তো পাওয়াই যাবে। এবারে প্রত্যেকটার জন্য সুদ দেখো আমি আবার করে 20% করে পেয়েছি। যে টোটাল এই যে পোর্শনটা 400টা উপরের লাইনটা বাদ দিলে এই নিচের পুরোটাই হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। ওকে, চলো নেক্সট। 25/48। Just a minute. (25/48) কি বলেছে, 1/1 × 2 + 1/2 × 3 প্লাস ডট 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 প্লাস 1/9 × 10, এটা দেওয়া আছে। এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখো এই জিনিসটাকে দুটো ভাবে করছি। এটাকে 1 × 2, এটাকে লেখা যায় 1/1 - 1/2, 1/, ছোট সংখ্যা মাইনাস 1/, বড় সংখ্যা, এটাকে লেখা যায়। জাস্ট ভগ্নাংশে সিম্পলিফাই করো, লসাগু কত হবে 1 × 2, 2 - 1 মানে 1, ঠিক আছে। তারপরে আবার এটাকে লেখা যাবে 1/, ছোট সংখ্যা মানে কোনটা 2, 1/, ছোট সংখ্যা মাইনাস 1/, বড় সংখ্যা। তারপর এটাকে 1/, বড় সংখ্যা, ছোট সংখ্যা মাইনাস 1/, বড় সংখ্যা, এইভাবে যাবে। তাহলে এইভাবে যেতে যেতে এটা আসবে 1/9 - 1/10, এটা আসবে। তো একটা জিনিস দেখো, এই জিনিসটাকে বুঝতে পারছো কিনা দেখো, যে প্রত্যেকটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে। কিভাবে কাটলাম না, 1/, ছোট সংখ্যা মাইনাস 1/, বড় সংখ্যা, 1/, ছোট সংখ্যা মাইনাস 1/, বড় সংখ্যা। তো দেখো এবারে এখানে -1 এটা +1 কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, সবগুলো কেটে যাবে, ভিতরে যতগুলো টার্ম কেটে যাবে, শুধু প্রথম টার্মটা এবং লাস্ট টার্মটা ওইটা পড়ে থাকবে, বাকি সবগুলো কেটে যাবে। তোমরা যদি সবগুলো লিখে দাও, ইন বিটুইন যতগুলো আছে 3 4 4 5 5 6 7 8 8 9 9 10 সবগুলো লিখে দিলে দেখবে ইন বিটুইন সব টার্মগুলো কেটে যাবে, শুধুমাত্র ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মটা আমাদের পড়ে থাকবে, ঠিক আছে। তো এবারে দেখো, তাহলে এইভাবে বলতে পারি, তাহলে এটা কি 1/1 - 1/10, তাহলে লসাগু করলে কি হবে 10
তাহলে 10 - 1 দ্যাট মিন্স 9/10 দ্যাটস ইওর অ্যান্সার। শর্টকাটে মনে রাখার জন্য কি করবে, দেখো নাম্বারটা 1 থেকে শুরু হয়, 1 2 2 3 প্রত্যেকের ডিফারেন্স যদি 1 হয়, সবার ডিফারেন্স যদি 1 হয় এবং নাম্বারটা যদি 1 থেকে শুরু হয়, তাহলে লাস্ট টার্ম যেটা থাকবে সেখান থেকে ছোট সংখ্যা যেটা সেটা উপরে হবে, বড় সংখ্যা যেটা সেটা নিচে হবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখে যেটা আমরা বলতে পারবো বলে দেবো, ঠিক আছে। যদি ডিফারেন্সটা আমাদের 1 হয় এবং প্রত্যেকটা সংখ্যা যদি 1 থেকে শুরু হয়, 1 2 2 3 3 4 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো লাস্ট টার্ম যেটা থাকবে তার ছোট সংখ্যাটা উপরে হবে, মাইনাস এই নিচে হবে বড় সংখ্যাটা, ঠিক আছে। ওকে, জাস্ট এক মিনিট, পেনটা নিচে পড়ে গেল। চলো নেক্সট। কি বলেছে একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক, একটি বাস দুটি জায়গার মধ্যে, দুটো জায়গা ধরো একটা জায়গা এইখানে আছে আর একটা জায়গা এখানে আছে, একটা এক্স একটা ওয়াই, তার দুটি জায়গার মধ্যে যে দূরত্ব আছে ওই দূরত্বে কি করছে না, একটা বাস প্রথম অর্ধেক দূরত্ব 40 কিমি/ঘন্টা গতিতে, ধরো প্রথম অর্ধেক মানে এইখানে এই জায়গাটা অর্ধেক, এটা হচ্ছে 40 কিমি, আর শেষ যে টাইমটা 60 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করেছে। তাহলে বলছে বাসের গড় গতি কত। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, আগে অঙ্কটা বুঝে দিই। ধরো দুটো জায়গা, দুটো শহর বা দুটো গ্রাম যাই বলো না কেন, দুটো জায়গার মধ্যে প্রথম অর্ধেক হচ্ছে বাসটি 40 কিমি/ঘন্টা গতিবেগে এবং শেষ অর্ধেক যে রাস্তাটা সেটা 60 কিমি/ঘন্টা গতিবেগে সে অতিক্রান্ত করে চলে গেছে। তাহলে বলেছে বাসের গড় গতিবেগ কত। যদি গাড়ি একই হয়, মনে রাখবে যে যাচ্ছে প্রথমে বাসটা প্রথম অর্ধেক দূরত্ব যেই বাসটা গেছে শেষ অর্ধেক দূরত্ব ওই বাসটাই গেছে, সেম বাস। যদি গাড়ি সেম হয় সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 2xy/x + y। এইটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। when the car is same বা when the bus is same। অবজেক্ট যদি ওখানে সেম হয়, মানে যে যাচ্ছে, ধরো আমি হেঁটে যাচ্ছি বা আমি সাইকেলে যাচ্ছি, আমি বাসে যাচ্ছি, আমি বাইকে যাচ্ছি, হোয়াট এভার মেবি, যাই হোক না কেন, যদি সেম অবজেক্ট হয়, গাড়ি কার বাইক যদি সেম পাবলিক হয় সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 2xy/x + y। আর যদি পাবলিক চেঞ্জ হয়, ধরো আমি প্রথমটা যাচ্ছি 40 কিমি/ঘন্টা গতিবেগে, ওদিক থেকে আমার বন্ধু আসছে 60 কিমি/ঘন্টা গতিবেগে, তাহলে সেক্ষেত্রে দুজনের অ্যাভারেজ স্পিড কি হবে, x + y/2 হবে। অবজেক্ট বা পাবলিক বা মানুষ বা গাড়ি যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে ফর্মুলা হবে x + y/2। ওকে, তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, কি হবে 2 × 40 × 80 বাই দুটো যোগফল, এই সরি 80 নয় 60 আছে 100, তাহলে দুটো জিরো কেটে দিলাম, 6 × 24 24 × 2 48। তাহলে আমার অ্যান্সার কত হবে, এভারেজ স্পিড 48 কিমি/ঘন্টা। ক্লিয়ার? চলো নেক্সট। খুবই সোজা, শুধু এগুলোকে কনসেপ্টকে একটু ক্লিয়ার করতে হবে আর কিছু না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এবং অঙ্কগুলো যদি বুঝতে পারো, প্রথম সবারই আগে অঙ্ক তখনই করতে পারবে যদি অঙ্ক কি বলেছে তোমাকে এটা বুঝতে হবে, কি বলেছে, কি করতে হবে আর কি চাইছে, অঙ্কে কি দেওয়া আছে আর অঙ্কের অ্যান্সার কি চাইছি, আর ওর মাঝখানে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, এই তিনটা জিনিস যদি বুঝে নিতে পারো তাহলে অঙ্ক হয়ে গেল। ওকে, চলো নেক্সট। 27/50। কি বলেছে দেখো, রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। এই লাইনটা পড়ে তোমার ফার্স্ট কাজ যেটা হবে r+s একটি কাজ 8 দিনে কমপ্লিট করে। রাম আর শ্যাম, আমি ধরেছি r+s, আরটা হচ্ছে রাম, এসটা হচ্ছে শ্যাম। কোন একটা কাজ ওরা দুজনে মিলে 8 দিনে শেষ করে এবং ওই কাজটা রাম 12 দিনে শেষ করে। শুধুমাত্র রাম একা করে কত দিনে, 12 দিনে। আমাকে বলেছে সেম নিজে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে, দ্যাট মিন্স ওই কাজটা সেম একা করতে কতদিন সময় লাগবে। ক্লিয়ার? তাহলে ঠিক আছে, নর্মালি যেভাবে করি সেভাবেই করি। 24 হবে লসাগু, তাহলে রাম আর শ্যামের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 3 আর রামের একার এফিসিয়েন্সি হচ্ছে 2। তার মানে এখান থেকে যদি মাইনাস করি কি পাবো, 1 পাবো, সেটা কার এফিসিয়েন্সি হবে, শ্যামের এফিসিয়েন্সি। ক্লিয়ার?
রাম আর সেম কোনো একটা কাজ 8 দিনে কমপ্লিট করে, স্যাম করে রাম করে 12 দিনে, তাহলে মোট কাজ আমি লসাগু করে কি করলাম 24 ইউনিট। দ্যাট মিনস ওই কাজটা 24 দিনের কাজ। তা যেখানে রাম আর সেম করেছে আর দুজন মিলে করছে 8 দিনে, তার মানে ওই দুজন 8 দিনে টোটাল 24 ইউনিট কাজ করে নিচ্ছে। তার মানে হচ্ছে ওদের দুজনের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, একদিনে ওরা 3 ইউনিট কাজ করে। দ্যাট মিনস ওদের কর্মক্ষমতা হচ্ছে 3। তবেই তার মানে হচ্ছে ওই যে একদিনে 3 ইউনিট কাজ করে। আর সেক্ষেত্রে রাম একদিনে কত করে 2 ইউনিট, তাহলে রামের এফিসিয়েন্সি 2, দুজনের যোগফল 3, তাহলে বিয়োগ করলে 1 পাবো কার, একটা হচ্ছে সেমের। তাহলে সেম ওই এফিসিয়েন্সি নিয়ে 24 ইউনিট কাজ করতে কত সময় লাগাবে না 24 দিন সময় লাগাবে। সেম একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 24 ইউনিট কাজ করবে 24 দিনে। ক্লিয়ার? এভাবে করা যায়। তাহলে সেমের ওই কাজটা কমপ্লিট করতে 24 দিন সময় লাগবে। অথবা এখান থেকে দেখো আরেকটা ভাবে করা যায়, রাম আর সেমের এফিসিয়েন্সি দেওয়া আছে, রামেরটা দেওয়া আছে, সেমেরটা বের করব। দুজনের যোগফল দেওয়া আছে আর একজনের দেওয়া আছে আরেকজনের, যার দেওয়া নেই তারটা বের করার জন্য কি হবে ফর্মুলা না সেমের ওই কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, দুটোর গুণ বাই বড় মাইনাস ছোট। কি বললাম, দুটোর গুণ বাই রামেরটা দেওয়া আছে, সবসময় যার দেওয়া থাকবে সেইটা মাইনাস দুজনের যেটা দেওয়া থাকবে সেটা মাইনাস করে দেবো। ওকে, তাহলে এটা মাইনাস করলে হবে 4, দ্যাট মিনস 8 × 12/4, 4 2 যা 8, 2 12 যা 24। তার মানে ওই কাজটা সেমের করতে 24 দিন সময় লাগবে। ঠিক আছে, দুভাবে করে দিলাম, এটা একভাবে এটা একভাবে, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করবে। ঠিক আছে, চলো নেক্সট। = 28/52। একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। কোন একটা পাইপ আছে, ধরো এই একটা পাইপ, এর মধ্যে জল যাচ্ছে, এই পাইপটা ধরো এই পাইপটার নাম হচ্ছে এ পাইপ। তাহলে এ পাইপ কোন একটা ট্যাঙ্ক ভর্তি করে, কোন একটা খালি ট্যাঙ্ক ভর্তি করে x ঘন্টায়, এবং অন্য পাইপটি y ঘন্টায় একটি খালি করতে পারে। অন্য একটা পাইপ, ধরো এই একটা পাইপ আছে, এই পাইপটা হচ্ছে বি পাইপ, y ঘন্টায় খালি করে দিচ্ছে, y ঘন্টায় খালি করছে। ওকে, তাহলে যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে, এবং এখানে বলে দেওয়া আছে ওয়াইটা এক্স এর থেকে বড়, ওয়াইটা এক্স এর থেকে বড়। ওয়াইটা এক্স এর থেকে বড় মানে যে পাইপ দিয়ে আমি ট্যাঙ্কিতে জল ঢালছি তার যে সময়টা, আর যে পাইপ দিয়ে ট্যাঙ্কিতে জল বের করছি তার সময়টা ওর থেকে বেশি, মানে খালি করতে আমাকে বেশি সময় লাগছে। তার মানে যে পাইপটা দিয়ে জল ভর্তি করছি সেখানে বেশি জল পড়ছে, তার স্পিড বেশি, এর স্পিড কম বা কম জল বেরোচ্ছে। তার মানে একটা সময় যদি দুটো পুরো খালি ট্যাঙ্কি রাখা থাকে এবং দুটো পাইপ যদি সেম টাইমে খুলে দেওয়া হয় তাহলে কোনো না কোনো একটা সময় ট্যাঙ্কিটা ভর্তি হবে। ভর্তি হবে তার কারণে হচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে ভর্তি হওয়ার জন্য টাইম কম লাগছে, মানে সে তাড়াতাড়ি ট্যাঙ্কিটাকে ভর্তি করে দিচ্ছে, আর খালি করতে সময় বেশি লাগছে, তার মানে ট্যাঙ্কি থেকে জল বেরোতে সময় বেশি লাগছে। তার মানে একটা সময় এমন আসবে যেখানে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে, এবং সেই সময়টাই জিজ্ঞেস করছে। তাহলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে। ক্লিয়ার? তো চলো লসাগু বের করা যায়। কত হবে, যেরকম স্টাইলে করি এক্স ওয়াই, তার মানে যে পাইপটা দিয়ে ট্যাঙ্কি আমি জল ভর্তি করছি আর জল খালি করছি এটা, তাহলে জল যে ভর্তি করছি তার এফিসিয়েন্সি কত ওয়াই, জল খালি করছি তার এফিসিয়েন্সি কত এক্স। দেখো ওয়াই এর ভ্যালু বেশি, তার মানে সে একদিনে বেশি লিটার জল ট্যাঙ্কিতে দেয়, আর এই একদিনে কম লিটার জল বের করে নেয়। বেশি কেন বললাম, এই যে ওয়াইটা বলেছে ওয়াইটা বেশি। এখান থেকেও বলতে পারি আমরা যে ট্যাঙ্কিটা ভর্তি হবে, খালি হবে না। ঠিক আছে, তার মানে দুটো পাইপকে যদি আমরা একসাথে খুলে দেই তাহলে খুলে দিলে 1 ঘন্টায় কত ভর্তি হবে বলতো, 1 ঘন্টায় ওয়াই ভর্তি হচ্ছে আর 1 ঘন্টায় এক্স বেরিয়ে যাচ্ছে। তার মানে 1 ঘন্টায় ওর মধ্যে জল কতটা সঞ্চয় থাকবে না ওয়াই মাইনাস এক্স, ওয়াই ঢুকছে এক্স বেরোচ্ছে 1 ঘন্টায়। আমি যদি 1 ঘন্টায় ধরি তার মানে ওয়াই ঢুকছে, ওয়াই লিটার ঢুকছে, এক্স লিটার বেরিয়ে যাচ্ছে। তার মানে 1 ঘন্টায় ওই ট্যাঙ্কিতে ওয়াই মাইনাস এক্স জল সঞ্চয় থাকবে বা এটা ভর্তি হয়েছে। তাহলে টোটাল ভর্তি করতে হবে কত, এক্স ওয়াই।
লিটার আমাদের জল লাগবে, তাহলে XY লিটার জল ভর্তি করতে ওই দুটো পাইপে যদি একসাথে খুলে দেওয়া হয় তার সময় কত লাগবে, XY/Y - X। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট 29/53। কি বলেছে, সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15। কার? সমীর আর তনুজা, ST, যাদের বয়সের অনুপাত বলেছে 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। 11:18 কত বছর পর? 9 বছর পর। 9 বছর পর তাদের বয়সের অনুপাত। সমীর আর তনুজার বর্তমানে একটা বয়সের অনুপাত বলে দিয়েছে 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। বলছে তাদের বয়সের পার্থক্য কত? অপশন কি কি দিয়েছে? 20, 21, 24, 33। এটা অপশন দেওয়া আছে, অপশন টেস্ট করে করা যায়, ইজি ভাবে বলেছি। বয়সের পার্থক্য চেয়েছি, এখানে বয়সের পার্থক্য দেখো তো কত হচ্ছে, 7। এখানে বয়সের পার্থক্য কত, 7। কোন এক দুজন মানুষের যদি বয়সের পার্থক্য একবার যদি সেম হয়ে যায়, আগে ছিল 9 বছর বা 10 বছর পর যদি আবার সেম হয়, তার মানে ওই বয়সের পার্থক্যটা ওদের সব সময় থাকবে, ওটা কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে এখানে যে নাম্বারগুলো থাকবে তার মধ্যে যেটা 7-এর মাল্টিপুল হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। 7 3 21, বাকিগুলো 7-এর মাল্টিপুল নয়। তার মানে দেখেই আমি বলে দিচ্ছি এখানে অ্যান্সার 21 আসবে। ক্লিয়ার? বয়সের পার্থক্য কখনোই চেঞ্জ হয় না। যে কোনো দুটো মানুষের বয়সের পার্থক্য যদি আমার সাথে অন্য কারো কম্পেয়ার করি, ধরো 3 বছর পার্থক্য আছে, তাহলে পরের বছর তারও 1 বাড়বে, আমারও 1 বাড়বে, তাহলে বয়সের পার্থক্য কত হবে, 3 বছর হবে। তারপরের বছর ওরও আর 1 বাড়বে, আমারও 1 বেড়ে যাবে। বয়স তো এমনটা নয় যে আমার বয়স বেড়ে যাচ্ছে বাকি সবাই দাঁড়িয়ে আছে, সবাই কারো বয়স বাড়ছে না, সেরকমটা হয় না। দ্যাট মিনস বয়সের যে ডিফারেন্স অফ এজ ইজ নট আনচেঞ্জ। কোনো সময় আনচেঞ্জ এটা হবে না, চেঞ্জ হবে না। ওকে, এবার আরেকটা ভাবে করা যায়। দেখো, সমীরের বয়সটা 9 বছরে কত ইউনিট বেড়েছে? আগে ছিল 8, বেড়েছে কত, 11, 3 বেড়েছে। তনুজার ছিল 15, বেড়ে হয়েছে কত, 3 বেড়েছে, 18 হয়েছে। দ্যাট মিনস আমি বলতে পারি 3-এর ভ্যালু কত, 9। 9 বছরের তো পার্থক্য হচ্ছে এটা। দ্যাট মিনস 1-এর ভ্যালু কত হবে, 3। কার চেয়েছে? ওদের পার্থক্য চেয়েছে, তার পার্থক্য 7, তার মানে 7-এর ভ্যালু 21। দেখো এইভাবেও কিন্তু অ্যান্সার মিলে যাচ্ছে, 21। নেক্সট 30/54। কি বলেছে না, প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। গতি মানে গতিবেগ। ধরো কোনো একটা গাড়ি প্রথম ঘন্টায় যে কিলোমিটার ডিস্টেন্স গেল, তার পরের ঘন্টায় তার 2 কিলোমিটার বেড়ে যাবে, তারপরের ঘন্টায় আবার 2 কিলোমিটার বাড়বে। ক্লিয়ার? যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হতো 35 কিমি, তার মানে ঘুরে বলেছে, দেখো প্রথম 1 ঘন্টায় সে একটা গাড়ি টোটাল 35 কিলোমিটার ভ্রমণ করেছে, তার মানে প্রথম স্টার্টিং গতিবেগ তার কত, 35 কিমি পার আওয়ার। তবে 1 ঘন্টায় সে 35 কিমি গেছে। ক্লিয়ার? তারপরের ঘন্টায় কত হবে, 37। তারপরের ঘন্টায় কত হবে, 39। তারপরের ঘন্টায় কত হবে, 41। তো এইভাবে হতে হতে বলেছে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল। 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 12 ঘন্টায়, এটা 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা, 3, 4, এরকম চলতে চলতে 12 ঘন্টায়। তাহলে 12 ঘন্টায় যেটা আসবে সেটা দেখবে 57 আসবে, লাস্ট নাম্বারটা। লাস্টে এখানে গিয়ে শেষ হবে 57, 41, তারপর 43, 45, 47, 49, 51, 53, 55, 57। ওকে, তাহলে এইটা একটা বের করা ফর্মুলা হয়। দুটো ফর্মুলা হয়, দুটোই বলে দিচ্ছি আমি। দেখো, একটা হয় কি বলে দিচ্ছি, n/2 × 2a + n-1 হোল d, এটা একটা হয়। আর একটা হয় n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা একটা হয়। এক্ষেত্রে n মানে কোনটা, n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ম, কতগুলো আছে, 12টা আছে, তাহলে 12/2
ইন্টু 2 ইন্টু এ মানে কোনটা 35 ফার্স্ট টার্ম প্লাস n মাইনাস 1 মানে কত হবে n হচ্ছে 12 n মাইনাস 1 মানে 11 তাহলে 11 ইন্টু ডিফারেন্স d মানে হচ্ছে ডিফারেন্স কত করে বাড়ছে দেখো 2 করে বাড়ছে এটাকে সলভ করবে আর একটা হচ্ছে 12/2 ইন্টু ফার্স্ট টার্ম 35 প্লাস লাস্ট টার্ম 57 এটাকে সলভ করবে দুটো সলভ করে দেখবে অ্যান্সার একই আসবে এবং উত্তরটা হবে কত আই থিঙ্ক মনে হচ্ছে 552 টোটাল ওই গাড়িটি 12 ঘন্টায় মোট 552 কিমি পথ অতিক্রান্ত করবে ক্লিয়ার দুটো ফর্মুলা হয় দুটো ভাবেই করা যায় যদি লাস্ট টার্ম আমরা কোনোভাবে জানতে পারি সেক্ষেত্রে এই ফর্মুলাটা সবথেকে বেস্ট n/2 ইন্টু a প্লাস l দ্যাট মিনস ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ওকে চলো নেক্সট 31/56 কি বলেছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ চেয়েছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ চেয়েছে দ্যাট মিন্স সরল সুদ দেখো 11% হারে 5 বছরের মানে কত 55% সুদ কার 300 টাকা যদি আমরা বের করতে পারি তবেই হয়ে গেল দ্যাট মিন্স 300 ইন্টু 55 বাই 100 তার মানে 165 11% হারে সরল সুদ প্রতি বছর তো সেম হবে তার প্রথম বছর 11 তারপরে 11 তারপর মানে 5 বছর কত টোটাল 11 5 55% তাহলে 55% কার আমি যদি 300 টাকা বের করতে পারি 165 টাকা সেটাই হচ্ছে 300 টাকার 11 বছরে 11% হারে 5 বছরের সুদ 165 টাকা ওকে চলো নেক্সট 59 32/59 কি বলেছে আলী 2 মিনিট 30 সেকেন্ডে আলী 2 মিনিট 30 সেকেন্ডে কত পথ লিখেছে না 300 মিটার দূরত্ব অতিক্রম করেছে 300 মিটার এটা মিনিট এটা মিটার ওকে তাহলে এই দূরত্বটাকে বলেছে এই যে গতিবেগটা এত টাইমে এত মিটার গেছে তাহলে গতিবেগ মিনিট পার সেকেন্ডে নিয়ে আসি আগে সরি মিটার পার সেকেন্ডে তাহলে 2 মিনিট 30 সেকেন্ড মানে কত বলো তো 150 সেকেন্ড 150 সেকেন্ডে কত যায় 300 মিটার তাহলে 1 সেকেন্ডে কত যাবে না 150 2 300 2 মিটার তাহলে আলীর স্পিড কত 2 মিটার পার সেকেন্ড এটা মিটার পার সেকেন্ড এই গতিবেগটাকে স্পিডটাকে আমাকে কনভার্ট করতে হবে কিমি পার ঘন্টায় তাহলে আমরা কি জানি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে ছোট থেকে বড় যাচ্ছি তার মানে বড় বাই ছোট 18/5 দিয়ে গুণ করতে হবে তাহলে 2 ইন্টু 18/5 নিচে 5 থাকলে কি করতে হবে উপরে আরেকটা 2 দিয়ে গুণ করে দাও তার মানে 2 18 দিয়ে 36 36 দিয়ে 72 একটা এক্সট্রা 2 দিয়ে গুণ করছি কারণ 5 দিয়ে নিচে 10 করব তার মানে তার স্পিড কত হবে 7.2 কিমি পার ঘন্টা কোন একটা সংখ্যাকে নিচে 5 দিয়ে ভাগ করার থেকে উপরে 2 দিয়ে গুণ করে নিচে 10 করে দিবে 10 করলে আমরা ইজিলি দেখে করে কি করতে পারি পয়েন্ট বসিয়ে দিতে পারি তাই না চলো নেক্সট 33/60 না খুব একটা সোজা অঙ্ক দিয়েছে জাস্ট এক্ষুনি হয়ে যাবে কি দিয়েছে দেখো বলেছে শহর এ থেকে শহর বি দুটো শহর আছে একটা এ শহর আর একটা বি শহর এ একটা জায়গা এ একটা ধরো জায়গার নাম বি একটা জায়গার নাম তাহলে এ থেকে বি এর দূরত্ব বলেছে 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব বলেছে 7 মাইল নাকি সরি 6 মাইল বলেছে নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে একমাত্র সর্বোচ্চ দূরত্ব ম্যাক্সিমাম ডিসটেন্স সবসময় স্ট্রেট লাইন হয় তাহলে স্ট্রেট লাইন এটাই হতে পারে 5 আর 6 যদি স্ট্রেট লাইন হয় তাহলে সর্বোচ্চ দূরত্ব কি হবে দূরত্ব যোগ হয়ে যাবে দ্যাট মিন্স 11 মাইল হবে স্ট্রেট লাইন ছাড়া কোনোভাবেই কিন্তু ম্যাক্সিমাম ডিসটেন্স ফাইন্ড আউট করা সম্ভব নয় ওকে চলো নেক্সট 34/61
আগে আমি জাস্ট লিখে দেই, তারপর বলছি যে কি অঙ্ক এটা, ঠিক আছে। 2 4 3 5 অপশনগুলো লিখে দিই, একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখছি, ঠিক আছে। 7 8 0 6 এটা হচ্ছে অপশন এ। অপশন বি তে আছে 3 5 7 6 9 8 1 2। অপশন সি তে আছে 3টে সংখ্যা যেটাই আছে। অপশন ডি তে আছে 8 3 4 7 9 5 8 3 4 7 9 5 6 0। মাঝখানে একটা সংখ্যা কম আছে, ওকে ঠিক আছে। বলেছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, দ্যাট মিন্স ডিভিজিবিলিটি অফ 3। যদি রুলটা তোমরা জানো তাহলে বলতে পারবে। 3 দ্বারা ভাগ করার নিয়মটা কি ছিল না, একটা সংখ্যার যে কোনো একটা সংখ্যার যতগুলো ডিজিট থাকবে ডিজিটগুলো যোগ করব, যোগ করে যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় দ্যাট মিন্স তাহলে আমরা বলতে পারি ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সাম অফ দ্য ডিজিট ইজ ডিভিজিবল বাই 3, দেন দ্য পার্টিকুলার নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। ওকে, তাহলে 3 দ্বারা ভাগ করতে গেলে এত বড় সংখ্যাগুলোকে যোগ করে আমরা টানবো না। আমরা দেখব 3-এর মাল্টিপুল কোন কোন সংখ্যাগুলো আছে, যেগুলো 3-এর মাল্টিপুল ডিজিট আছে সেগুলোকে বাদ দিয়ে দাও, যোগ করার দরকার নেই। কারণ যখন যে সংখ্যাটা যে ডিজিটটা 3 দিয়ে ভাগ যাবে সেটা যোগ করেও 3 দিয়ে ভাগ করে, দ্যাট মিন্স যদি আমি বলি 3 6 15, এটাও 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, তো তাকে যোগ করে না, যোগ করে কত হচ্ছে 9 9 আর 15 24, দেখো 24ও 3 দিয়ে যাবে, এটা যেতেই হবে। যে ডিজিট বা যে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যাবে বা 4 দিয়ে ভাগ যাবে তাদের যোগফল ওই যে সংখ্যাটা বাদ দেবে, 3 হলে 3 4 দিয়ে 4 যেতেই হবে, ঠিক আছে। ওটাই বলতে চাইছি। ধরো কোনো একটা সংখ্যা বা ডিজিট 5 দিয়ে ভাগ যায়, ধরো 5 10 5-এর মাল্টিপল যে সংখ্যাগুলো, তো সেগুলোকে যোগ করে তার মানে যোগফলটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে, দেখো 6 3 দিয়ে ভাগ যায়, এটা লেখার দরকার নেই, 3 দিয়ে ভাগ যায়, দেখো 2 আর 4 যোগ করলে কত হয় 6, এটাও 3 দিয়ে ভাগ যাবে। 7 আর 5 12, এই দুটো যোগ করেও 3 দিয়ে ভাগ যাবে, তার মানে 8 রয়ে যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে না, কারণ একটা 8 রয়ে যাচ্ছে, 8 তো 3 দিয়ে ভাগ যায় না। চলো নেক্সট, এটা 3 দিয়ে যায়, 7 5 12, এটা 3 দিয়ে যাবে, 6 3 দিয়ে যায়, 9 3 দিয়ে যায়, 8 1 9, এই দুটো মিলেও 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 2 লাস্টে থেকে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। এটা তো 3-এর মাল্টিপল তো আছেই সবগুলো, একটা এক্সট্রা 4 থেকে যাচ্ছে, তার মানে এটাও যাবে না, তার মানে অবভিয়াসলি অ্যানসার এটাই হবে। দেখি চেক করি, 3-এর মাল্টিপল কি আছে, 3 আছে, 9 আছে, 6 আছে, 7 আর 5 মিলে 12, তার মানে এই দুটো মিলেও 3 দিয়ে ভাগ চলে যাবে, আর 8 4 মিলে 12 হচ্ছে, তার মানে দেখছো এই পুরো সংখ্যা সবগুলো 3 দিয়ে যোগফল করলে 3 দিয়ে ভাগ যাবে, দ্যাট মিন্স লাস্টের সংখ্যাটাই হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার কিভাবে করলাম? চলো নেক্সট, 35/64, 35/64। ওকে, আর দুটো করাবো, দিলে কমপ্লিট হয়ে যাবে পার্ট 2 আমাদের। एक्चुअली 34 কমপ্লিট করে দেওয়া উচিত, যেহেতু আর দুটো একটু ছোট ছোট অঙ্ক আছে তাহলে করে দেই আমি, ঠিক আছে। 35/64 কি বলেছে দেখো, এখানে একটু বাংলা ভার্সনটা একটু ভুল আছে, আগে ইংলিশটা পড়ে দেই। কি বলেছে, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ টু পজিটিভ ইন্টিজার্স ইজ 100, দ্যাট মিন্স ধরো দুটো পজিটিভ ইন্টিজার আমি ধরলাম, একটা x একটা y, তাহলে এদের কি বলেছে, দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ টু পজিটিভ ইন্টিজার্স, দ্যাট মিন্স x square plus y square, এইটা বলে দিয়েছে 100, and the difference of their squares is 28, x square minus y square সমান 28। okay, then the sum of the number is x plus y, এইটা চাইছে, এই দুটো দেওয়া আছে, এইটা চাইছে আমাকে। কিন্তু বাংলাটা কি বলেছে দেখো, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল মানে x plus y 100 হচ্ছে, এবং তাদের বর্গের পার্থক্য x square minus y square হচ্ছে 28। সংখ্যা দুটির যোগফল কত, x plus y চেয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটু বলতে এই যে জায়গাটা, এই জায়গাটা ফার্স্ট লাইনটা একটু ভুল আছে, এখানে হতো দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গের যোগফল, বর্গের ভাষাটা যেহেতু ইংলিশ থেকে বাংলা করেছে না, একটু কি বলে ওটাকে মিস্টেক হয়ে গেছে। ওকে, তো চলো করা যাক, তাহলে বাংলাটা ছেড়ে দাও, ইংলিশটা ধরে করছি আমি, ঠিক আছে। ওকে, x
স্কোয়ারটাকে একটা সংখ্যা ধরে নাও, আমি এক্স স্কোয়ারটাকে তোমাদের বোঝানোর জন্য এটাকে সি ধরে নিচ্ছি, তাহলে সি প্লাস ডি সমান 100, আর এখান থেকে সি মাইনাস ডি সমান 28 করছি। এখন এটাকে একটু ছেড়ে দাও, সি কোনটাকে না সি এক্স স্কোয়ারটাকে ধরছি আর ওয়াই স্কোয়ারটাকে ধরছি। ওকে, দুটি সংখ্যার যোগফল 100 আর দুটি সংখ্যার বিয়োগফল 28, তাহলে বড় সংখ্যা মানে কোনটা বলেছিলাম আমি, বড় সংখ্যা মানে প্রথমে যেটা থাকবে সেটা বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা বের করবো কি করে না যোগফল প্লাস বিয়োগফল বাই 2, দ্যাট মিনস আই থিঙ্ক 64 বেরাবে। ওকে, আর ছোট সংখ্যা হবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 সমান 36 বেরাবে। যোগফল প্লাস হবে, বড় সংখ্যা বের করতে গেলে সবসময় প্লাস, ছোট সংখ্যা বের করতে গেলে মাইনাস। তার মানে আমরা ঘুরে কি পেলাম, এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম 64, তাহলে বলতে পারি এক্স এর ভ্যালু কত হবে 8, ওয়াই স্কোয়ারের ভ্যালু পেলাম 36, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু কত 6, এই দুটো যোগফল চেয়েছে 8 6 কত হবে 14, দ্যাটস ইওর অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট এবং লাস্ট অফ পার্ট 2, পার্ট 2 যেটা তাদের আমাদের আজকে লাস্ট ম্যাথ হচ্ছে কোশ্চেন নাম্বার 36/72। কি চেয়েছে দেখো, বলেছে m সংখ্যক সংখ্যার গড় n⁴। m সংখ্যক সংখ্যার গড় বলেছে n⁴, তাহলে টোটাল যোগফল কত হবে, টোটাল যোগফল হবে m ইন্টু n⁴, নাম্বার অফ কি বলে নাম্বারস ইন্টু এভারেজ মাল্টিপ্লাই হয়ে যাবে, তবেই তো যোগফল বেরাবে। এবং n সংখ্যক সংখ্যার গড় বলেছে n⁴, n সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে n⁴, তাহলে এই ক্ষেত্রে যোগফল হবে n ইন্টু n⁴, জাস্ট মাল্টিপ্লাই হবে। দিয়ে বলেছে m প্লাস n সংখ্যার এভারেজ কত, m প্লাস n সংখ্যক সংখ্যার গড় কত এটাই চেয়েছে। তাহলে m প্লাস n সংখ্যার টোটাল বের করে আগে, তবে তো m প্লাস n দিয়ে ভাগ করব, তাহলে এর টোটাল মানে কোনটা, এটার যোগফল। তার মানে আমার দাঁড়াচ্ছে m ইন্টু n⁴ প্লাস n ইন্টু n⁴, এইটা হচ্ছে m প্লাস n টোটাল সংখ্যার যোগফল। তাকে আমরা যদি m প্লাস n দিয়ে ভাগ করে দিই তবে এটা এভারেজ বেরাবে। তাহলে উপরে একটা কমন নেই, দেখো এখানে m আছে, এখানে m চারটা আছে, তাহলে একটা আছে, তাহলে একটা m কমন যাবে আর n একটা কমন যাবে, পরে থাকবে m³ প্লাস n³ বাই m প্লাস n, এটা পরে থাকবে, তাই তো। এখন এই m³ প্লাস n³ এর দুটো সূত্র হয়, অ্যাকচুয়ালি a³ প্লাস b³ এর দুটো সূত্র হয়, কি কি একটু বলে দেই। একটা হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর একটা হয় a প্লাস b হোল ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এক্ষেত্রে আমাদের এই টার্মটা কোনো দরকার নেই, এইটা যেহেতু গুণে আছে তাহলে এইটাই দরকার। তাহলে আমি বলতে পারি m এরটা যেরকম আছে রেখে দাও, এটা লিখতে পারি যেহেতু a প্লাস b m n এ আছে m প্লাস n ইন্টু m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার, বাই নিচে হবে m প্লাস n, এই m প্লাস nটা কেটে যাবে, তার মানে আমার পড়ে থাকবে অ্যাভারেজটা mn ইন্টু m স্কোয়ার প্লাস সাজিয়ে লিখলে n স্কোয়ারটাকে আগে লিখে দাও মাইনাস mn, এটা হচ্ছে m প্লাস n যে নাম্বার আছে তার অ্যাভারেজ। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের পার্ট 2 এর ভিডিও। তো ভিডিওটা পুরোটা সবাই মিলে কমপ্লিট করে দেখে নাও, কার কোথায় কোনটা প্রবলেম হচ্ছে আমাকে বলো এবং কমেন্ট করে দেখো ভিডিওটা কেমন, মানে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে। তো নেক্সট আবার পার্ট 3 করে দিলে আমাদের এই সেশনটা কমপ্লিট হয়ে যাবে। কোনটা না ডে 1 এর পার্ট সেশনের যে সেশন 1 এর যে ভিডিওটা, দেন আমরা শুরু করব সেশন 2, সেশন 3, 4, 5, 6 পর্যন্ত। আমি তোমাদের বলেছিলাম টোটাল 50 × 6 মানে 300টা যে ম্যাথ আছে আমি তোমাদের সাথে সলিউশন শেয়ার করব। ওকে, চলো নেক্সট, বাই।